আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। জুনের এই গরমে এবং করোনার এই মহামারীতে নিশ্চয়ই তোমরা ঘরে বসে অলস সময় কাটাচ্ছ, কিন্তু আর অলস সময় না, এখন পড়ালেখায় মনোযোগ দিতে হবে। অনেকদিন কেটে গেল, তোমরা কলেজ ক্লাসবিহীনভাবে কাটিয়েছো, যেটা অত্যন্ত ক্ষতির কারণ হয়েছে। এখন আমাদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। তোমাদের আগেই বলেছিলাম ফেসবুক লাইভে তোমাদের একটা ক্লাস নিব, কিন্তু দুঃখের বিষয় ফেসবুক লাইভে ক্লাস নিতে গিয়ে একাধিক ফোন কল এবং মেসেঞ্জার কলের কারণে আমার লাইভগুলো বন্ধ হয়েছে, তাই বাধ্য হয়ে ভিডিও করছি এবং এই ভিডিওটা তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আসো আমরা অনলাইন ক্লাসে চলে আসি। আজকের সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান, যার সবচেয়ে ক্রিটিক্যাল অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আমরা আলোচনা করব। ব্যাংক সমন্বয় বিবরণী আলোচনা করবো এই জন্য, আমি যখনই ফেসবুকে ক্লাস নেওয়ার কথা ঘোষণা করেছিলাম, তোমাদের অনেকেই আমাকে ফোন করে বা মেসেঞ্জার নক করে রিকোয়েস্ট করেছিল ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য। তো আমরা এটা শিখব। ব্যাংক সমন্বয় বিবরণী শিখতে গেলে আমাদের প্রথমে কয়েকটি জিনিস আগে জেনে নিতে হবে, যা ব্যাংক সমন্বয় বিবরণীর সঙ্গে খুবই জড়িত। এক নম্বরে আমরা খেয়াল করব ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি। ব্যাংক সমন্বয় বিবরণী তিনটি শব্দের সমন্বয়ে শব্দটি। তো প্রথমে আমরা জানবো ব্যাংক কি, তারপরে জানবো সমন্বয় কি, তারপরে জানবো বিবরণী কি। আসো আমরা প্রথমে বিবরণী কি সেটা দেখে নিই। বিবরণী হচ্ছে এরকম একটা ছক, যেখানে একটা বিবরণী কলাম থাকবে এবং দুটো টাকার কলাম থাকবে। সাধারণত এমনই হয়ে থাকে, তোমরা কিছু কিছু বিবরণীতে 3টে টাকারও কলাম দেখতে পারবা, কখনো কখনো 4টাও দেখতে পারবে। সোজা কথা, সেখানে টাকার কলাম সাধারণত দুটো থাকবে, একটা বিবরণী কলাম থাকবে। এটাই হচ্ছে বিবরণী। আর এবার আমরা জানবো ব্যাংক কি। ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একজন গ্রাহক বা একজন আমানতকারী তার প্রয়োজনের অতিরিক্ত টাকা জমা রাখে এবং আবার যখন দরকার পড়ে সেই অ্যাকাউন্ট থেকে ওই ব্যাংকের জমাকৃত টাকা থেকে আবার উত্তোলন করে নিয়ে আসে। তাহলে আমরা ব্যাংক বুঝলাম একটা প্রতিষ্ঠান যেখানে টাকা জমা দিতে হয় একটা অ্যাকাউন্ট খুলে। এবার আমরা জানবো পাস বই কি এবং নগদান বই কি। একজন গ্রাহক বা একজন আমানতকারী সে যখন ব্যাংকে টাকা জমা দেয়, জমা দিয়ে এসে বাসায় ফিরে বা দোকানে গিয়ে সে নগদান বইতে তার ব্যাংকে কত টাকা জমা দেওয়া হলো সেটা লিখে রাখে, অথবা ব্যাংক থেকে যদি কখনো টাকা তুলে তাহলে সেটাও নগদান বইতে উল্লেখ করে কত টাকা তোলা হলো। অনুরূপভাবে ব্যাংক কি করে, ব্যাংকে বসে যখন গ্রাহক কোনো টাকা জমা দেয় তখন সেই টাকাটা পাস বইয়ে লিখে রাখে যে গ্রাহকের কাছ থেকে এত টাকা আমরা পেলাম। আবার ব্যাংক যখন কোনো টাকা তুলে নেয় সেটাও পাস বইতে উল্লেখ করে। পাস বইয়ের বর্তমান আধুনিক নাম হলো ব্যাংক স্টেটমেন্ট, যাকে বাংলায় বলে ব্যাংক বিবরণী। মনে রাখতে হবে, এটাকে বলে ব্যাংক বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী নয়। এবার আমরা আমানতকারীকে সেটা আরেকবার বুঝি। আমানতকারী হলো ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠান যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে এবং অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমা দেয়, মাঝে মাঝে সেখান থেকে টাকা প্রয়োজন মতো তুলে নেয়। এবং এই আমানতকারী হচ্ছে সেই ব্যক্তি যে নগদান বইতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যাংকে জমা এবং ব্যাংকে উত্তোলনের হিসাব রাখে। তাহলে আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি ব্যাংক একটা প্রতিষ্ঠান, ইতিমধ্যে শিখে ফেলেছি নগদান বই এমন একটা হিসাব যা আমানতকারী তার দোকানে বসে রাখে এবং সেখানে সে দেখায় কত টাকা ব্যাংকে জমা দেওয়া হলো এবং কত টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। আমরা শিখে ফেললাম পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী একই জিনিস, যা ব্যাংক কর্মকর্তারা তাদের ব্যাংকে বসে আমানতকারীর জমাকৃত বা উত্তোলিত টাকার হিসাব রাখে। তাহলে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, আমি যে টাকা জমা দিলাম তা আমার পক্ষ থেকেও যেমন হিসাব রাখা হয়, ব্যাংকের পক্ষ থেকেও হিসাব রাখা হয়। আমার পক্ষ থেকে মানে আমি আমানতকারী বা গ্রাহক, আমার পক্ষ থেকে হিসাব রাখা হয় নগদান বইতে, ব্যাংকের পক্ষ থেকে হিসাব রাখা হয় পাস বইতে। এখন সমস্যা হলো এই নগদান বই এবং পাস বই দুটো হিসাবের বইতে যখন হিসাব রাখা হয়, স্বাভাবিকভাবেই এই দুটো হিসাবেরই একটা নির্দিষ্ট সময়ে ব্যাংকে জমার পরিমাণ একই হওয়ার কথা। কারণ আমি যে টাকা ব্যাংকে জমা রেখে এসেছি
ব্যাংক কিন্তু সেই টাকাটা জমা হিসেবেই দেখাবে। তো তাহলে একটা নির্দিষ্ট সময়ে আমি যখন নগদান বইতে যাচাই করে দেখবো যে আমার কত টাকা আছে ব্যাংকে, ঠিক অনুরূপভাবে পাস বইতেও ওই টাকার পরিমাণটা উল্লেখ থাকার কথা। কিন্তু দুঃখের বিষয়, বেশ কয়েকটা কারণে, যা আমি আমার ইজি অ্যাকাউন্টিং বইতে উল্লেখ করেছি, আটটা পয়েন্টে ভাগ করেছি, এরকম 8টা পয়েন্টের জটিলতার কারণে এই দুটো হিসাবের জেরে পার্থক্য দেখা দেয়। তো আমরা সেই 8টা পয়েন্ট পরে জানবো। তার আগে আমরা একটু বুঝি যে এই পার্থক্য দেখা দিলে তখন কি করতে হয়। ধরুন আমরা এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কের দিকে তাকাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রশ্নে বলা হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী কর, যেখানে বলা হয়েছে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত 1,60,000 টাকা। তা একেবারে শেষ পয়েন্ট 6তে বলা হয়েছে পাস বই অনুযায়ী উদ্বৃত্ত 1,62,500 টাকা। এই কথার অর্থ হচ্ছে আমরা দোকানে বসে বা আমাদের প্রতিষ্ঠানে বসে যে হিসাব রেখেছে, মানে আমানতকারী যে হিসাব রেখেছে, সেটা হলো নগদান বই। তা নগদান বই হিসাব করে দেখা যাচ্ছে ব্যাংকে আমার জমা টাকার পরিমাণ 1,60,000 টাকা। তো তখন আমরা ব্যাংকে ফোন করলাম, ফোন করে বললাম যে ম্যানেজার সাহেব দেখুন তো আমাদের হিসাবে কত টাকা জমা আছে। তো ম্যানেজার বলল তার পাসবই দেখে যে আপনার অ্যাকাউন্টে জমা আছে 1,62,500 টাকা। কিন্তু এমন কি হওয়ার কথা ছিল? এমন হওয়ার কথা ছিল না। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটা আমার কথা শুনতে শুনতে তুলে ফেলো খাতায়, যাতে করে তোমাদের অঙ্ক করার সুবিধা হয়। তো আমরা কি দেখতে পেলাম? নগদান বই অনুযায়ী আমার ব্যাংকে জমা আছে 1,60,000 টাকা, পাস বই অনুযায়ী ব্যাংকে জমা আছে 1,62,000 টাকা। দুটো ব্যালেন্স এক না। যখন এরকম এক না, ডিফারেন্স যখন হয়, তখন আমানতকারী বা গ্রাহক একটু বিপাকে পড়ে যায় যে আমার যে পরিমাণ টাকা আমি জমা দিলাম, আমার নগদান বইতে বলছে 1,60,000 টাকা, পাস বইতে 1,62,500 টাকা, এমন তো হওয়ার কথা না। যখন এমন হয়, দুটো জেরে যখন পার্থক্য হয়, বেশ কিছু কারণে পার্থক্য হয়। আমি আগেই বলেছি এরকম 8টি পয়েন্ট আমার বইতে, ইজি অ্যাকাউন্টিং বইতে আলোচনা করা আছে। সেই 8টা পয়েন্টের ভিতর কোনো পয়েন্ট তোমরা এখানে পাবে, যেমন খ, গ, ঘ, উম, চ। এই পয়েন্টগুলোতে এই গড়মিলের কারণগুলো দেওয়া আছে। এই গড়মিলগুলোর কারণেই দুটো জেরে পার্থক্য দেখা দিয়েছে। তো ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ হচ্ছে এই গড়মিলগুলো বিবেচনা করে এমন একটা বিবরণী করা, যে বিবরণীর মাধ্যমে উপস্থাপিত হয় কেন এই দুটো জেরের পার্থক্য হয়েছে। আমরা তাহলে কি বুঝলাম? ব্যাংক সমন্বয় বিবরণী হলো এমন একটা বিবরণী যেখানে দেখানো হয় নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত এবং পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্তের পার্থক্য কেমন। আশা করি তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য বুঝতে পেরেছো। তাহলে আমরা আবারও বুঝি, ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে এমন একটা বিবরণী যেখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এবং পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের যে পার্থক্যের কারণ ব্যাখ্যা করা হয়। অর্থাৎ যে বিবরণীতে এই পার্থক্যের কারণ ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। তোমরা একটু খেয়াল করবা, ব্যাংক সমন্বয় বিবরণী দুই ভাবে করা যায়, একক জের পদ্ধতিতে এবং দ্বৈত জের সংশোধনী পদ্ধতিতে। আমি আবারও বলছি, ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত দুটো পদ্ধতিতে করা যায়, একক জের পদ্ধতিতে এবং 2 নম্বর হলো দ্বৈত জের সংশোধনী পদ্ধতিতে। তো আমরা আরেকটা জিনিস এবার একটু ক্লিয়ার হবো যে যেহেতু দুটো পদ্ধতিতে করা যায়, দুটো পদ্ধতিতে করার ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি ফলো করব। প্রথমে ধরো একক জের পদ্ধতি করব। তোমরা ঠিক এরকম একটা ঘর কাটবে, যেখানে লিখবা ব্যাংক সমন্বয় বিবরণী, ব্র্যাকেটে লিখবা একক জের পদ্ধতি। এখানে একটা বিবরণী ঘর, টাকা নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত কথাটা লিখে এইখানে দ্বিতীয় কলামে টাকাটা বসাইতে হবে। আমার এখানে প্রশ্নে দেখো লেখা আছে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত কত? 1,60,000 টাকা। ঠিক অনুরূপভাবে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত আমি দ্বিতীয় কলামে লিখবো 1,60,000 টাকা, বসালাম। এবার ভিতরে যে গড়মিলের কারণগুলো ঘটেছে, ওই কারণগুলোর ভিতর থেকে কিছু কারণ আমার এখন যোগ করতে হবে, কিছু কারণ আমার বিয়োগ করতে হবে। এই যোগ এবং বিয়োগ কিছু যুক্তি অনুসরণ করে এগোবে। ফলে যোগ এবং বিয়োগ করার পর আমার ফিনিশিং এ যে ব্যালেন্সটা হবে সেটা হলো পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। অর্থাৎ দেখা যাবে এই যে পাস বই অনুযায়ী উদ্বৃত্ত 1,62,000 টাকা, সেটা এখানে পাওয়া যাবে। অর্থাৎ 1,60,000 টাকার সঙ্গে
কিছু আইটেম যোগ এবং কিছু আইটেম সেখান থেকে বিয়োগ করার পর এখানে যে টাকাটা বের হবে সেটি হচ্ছে 1,62,500 টাকা। এটা কোন পদ্ধতিতে আমরা আলোচনা করলাম? এটা আলোচনা করলাম একক জের পদ্ধতিতে। আমরা প্রথমে একক জের পদ্ধতিটা শিখব, এরপরে দ্বৈত জের পদ্ধতিটা শিখব। তাহলে আমরা একটা জিনিস এবার বুঝে গেলাম যে এইভাবে ঘর কাটতে হয়। শিক্ষার্থীরা, আমরা এখন প্রথমেই একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী শিখব। তবে তার আগে তোমরা ভিডিওটি একটু পজ করো, করে এই অঙ্কটা একটু খাতায় তুলে নাও। পজ করে আগে অঙ্কটা তুলো। এবার আসো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী একক জের পদ্ধতিটা শিখব। একটা কথা মাথায় রাখতে হবে, একক জের পদ্ধতি আসলে ত্রুটিপূর্ণ একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আসলে ব্যাংকে সঠিক জের কত, অর্থাৎ ব্যাংকে প্রকৃতপক্ষে কত টাকা আমার জমা আছে বা কত টাকা উদ্বৃত্ত আছে সেটা পাওয়া যায় না। এটা এই ত্রুটিপূর্ণ আমি বলবো এই জন্য, কারণ একক জের পদ্ধতিতে আমি শুরু করব যে কোনো একটা জের নিয়ে। ধরো নগদান বই অনুযায়ী শুরু করলাম, ফিনিশিং এ পাবো পাস বই অনুযায়ী। অথবা যদি এখানে পাস বই অনুযায়ী শুরু করি তাহলে এরকম যোগ এবং বিয়োগ করে ফিনিশিং এ পাবো নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত। ফলে একটা দিয়ে শুরু করলে অন্যটা পাওয়া যাবে। এটা হচ্ছে একক জের পদ্ধতি। আর দ্বৈত জের সংশোধনী পদ্ধতি মানে হলো এরকম দুটো স্টেটমেন্টের ঘর কাটতে হবে। দ্বৈত জের সংশোধন করার জন্য এরকম ঘর কাটতে হবে দুটো, যা একটা শুরু করব নগদান বই অনুযায়ী আর একটা শুরু করব পাস বই অনুযায়ী। এবং দুটো স্টেটমেন্টে শুরু করে কিছু আইটেম যোগ এবং কিছু আইটেম বিয়োগ করার পর ফিনিশিং এ আমরা সংশোধিত সঠিক ব্যালেন্সটা পাওয়া যাবে। তো আমরা দ্বিতীয় ভিডিওতে দ্বৈত জের সংশোধনী শিখব। এই ভিডিওতে আমরা চেষ্টা করব একক জের শেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমি এখানে শুরু করেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত টাকা, 1,60,000 টাকা। ফিনিশিং এ কি পাবো, পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। এখানে ফিনিশিং এ পাবো 1,62,500 টাকা। আমি আবারও বলি, পাস বইয়ের কিন্তু আরো কয়েকটি নাম রয়েছে। পাস বই একে বলা হয় ব্যাংক বিবরণী, একে ইংরেজিতে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। তিনটেই কিন্তু একই জিনিস। এখানে যে কারণগুলো মাঝে দেওয়া আছে সেই কারণগুলো কিছু কারণ এখানে যোগে বসবে, কিছু কারণ বিয়োগে বসবে। এখন আমি কোনটা যোগ করব আর কোনটা বিয়োগ করব সেটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। এই আলোচনাটা, এই অধ্যায়ের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এইটা শিখতে পারা, যে আমি কোনটা যোগে বসাবো কোনটা বিয়োগে বসাবো। এটা শিখতে পারলে এই অধ্যায়টা তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। এটা কিছু কৌশল রয়েছে। একক জেরের ক্ষেত্রে কৌশলটা হলো তোমার ফিনিশিং এ যে উদ্বৃত্তটা বের হবে। প্রিয় শিক্ষার্থী, ব্যাংক সমন্বয় বিবরণী একক জের পদ্ধতির যে কৌশলটা, আমরা সেই কৌশলটা আগে শিখে নেব। মনে রাখতে হবে, একক জের পদ্ধতি এবং দ্বৈত জের পদ্ধতির ভিতর মূল পার্থক্য হলো একক জের পদ্ধতিতে নগদান বই অনুযায়ী অথবা যে ব্যাংক পাস বই অনুযায়ী যে কোনো একটা জের নিয়ে শুরু করব, ফিনিশিং এ পাবো অন্যটা। মনে রাখতে হবে, একটা নিয়ে শুরু করব, ফিনিশিং এ পাবো অন্য জেরের টাকা। অর্থাৎ যদি নগদান বই অনুযায়ী শুরু করি এখানে পাবো পাস বই অনুযায়ী, যদি পাস বই অনুযায়ী শুরু করি তাহলে পাবো নগদান বই অনুযায়ী। তো আমরা এই অঙ্কটাই দেখতে পাচ্ছি, শুরু করেছি নগদান বই অনুযায়ী, পাবো পাস বই অনুযায়ী। পাস বই অনুযায়ী আমাদের এখানে অঙ্কে দেওয়া আছে 1,62,500 টাকা, যা এখানে বের হবে। আর নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত দেওয়া আছে 1,60,000 টাকা, যা ইতিমধ্যে আমরা দ্বিতীয় কলামে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। একটা কথা মনে রাখবা, ব্যাংক সমন্বয় বিবরণী একক জের হোক বা দ্বৈত জের সংশোধনী পদ্ধতি হোক, টাকার মানে ছক, অঙ্ক করার ছক এইটাই। অর্থাৎ বিবরণী ছক এরকমই হবে, যেখানে বিবরণী টাকা টাকা কলাম থাকবে। তবে একক জেরের ক্ষেত্রে কৌশলটা হলো শুরু করবো একটা নিয়ে, পাবো অন্যটা। মনে রাখতে হবে, যেটা নিচে পাবো সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, এবং এটাকে পেতে হলে নিচে যেটা থাকবে, যেমন এখানে আছে পাস বই,
পাস বইকে প্রাধান্য দিতে হবে, বস মানতে হবে, অর্থাৎ ও যা করবে সেটাই হচ্ছে কনক্রিট, সেটাকে কোনো নড়চড় করা যাবে না, ওটাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং ওটাকে ফলো করতে হবে। সেটা কিভাবে আসো আমরা অঙ্কে দেখি। যেহেতু আমাদের পাস বই অনুযায়ী ফিগারটা বের করতে হবে, যদি এই অঙ্কটায় এই টাকাটা দেওয়া আছে, দেওয়া না থাকলেও আমার এখানে এই টাকাটাই বের হতো হবে। এই জন্য আমি যেহেতু পাস বই অনুযায়ী বের করতে চাই, সেহেতু কৌশল হলো পাস বইকে ফলো করব। ফলো করার ক্ষেত্রে গরমিল আইটেমগুলো পড়ে কিভাবে আমরা ফলো করছি সেটা শিখে আসো। এখানে ক নম্বর আইটেম নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত 1,60,000 টাকা, যা আমরা ইতিমধ্যে বসিয়েছি। তার নিচে যোগ এবং বিয়োগ আইটেম রেখেছি, যোগে কিছু আইটেম যাবে, বিয়োগে কিছু আইটেম যাবে। তো আইটেমগুলো কিভাবে যাচ্ছে আসো আমরা দেখি। প্রথমেই আমরা খেয়াল করব চেক ইন ট্রানজিট 13,000 টাকা। তোমরা যখন অঙ্কটা তুলেছো তখন এখানে 1,30,000 টাকা ছিল, এটা ছিল ভুল। তোমরা 13,000 টাকা দিয়ে অঙ্কটা আমার সঙ্গে থাকো। চেক ইন ট্রানজিট মানে হলো আমার একজন পাওনাদার আমার কাছে টাকা পায়, আমার কাছে এসে যখন টাকা দাবি করেছে তখন আমি কি করেছি, নগদ টাকা না দিয়ে একটা চেক 13,000 টাকার চেক দিয়ে বলেছি আপনি আমার ব্যাংক থেকে টাকাটা তুলে নেন। তো ওই লোকটা নর্মালি চেক নিয়ে ব্যাংকে যাবে, ব্যাংক থেকে টাকাটা তুলবে। তো আমি যখন চেকটা দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করেছি, আমার নগদান বইতে টাকাটা কমিয়ে দিয়েছি। যেহেতু আমি চেক দিয়েছি আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে, এজন্য আমি আমার টাকাটা কমিয়ে দিয়েছি। কিন্তু ওই চেকটা যদি ওই পাওনাদার ব্যাংকে নিয়ে না যায় এবং যদি টাকাটা না তোলে, তাহলে কি ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমাবে? কখনোই কমাবে না। এই জন্য এই চেক ইন ট্রানজিট বলতে বোঝায় যে চেকটা পথে আছে, ট্রানজিটে রয়েছে, অর্থাৎ পাওনাদারের হাতে রয়েছে। সে যদি চেকটা নিয়ে বাসায় নিয়ে ঘুমায়, সেটাও চেক ট্রানজিট। সে যদি ওটা নিয়ে সাইকেলে করে আস্তে আস্তে ব্যাংকের দিকে যায়, তাও চেক ইন ট্রানজিট। সে যদি 5 দিন পরেও ব্যাংকে নিয়ে যায়, তাও চেক ইন ট্রানজিট। চেক ইন ট্রানজিটের মূল গরমিলের কারণ হলো আমরা চেক দেওয়ার সঙ্গে সঙ্গে নগদান বই থেকে টাকাটা কমিয়ে দিয়েছি, কিন্তু ব্যাংকে চেকটা উপস্থাপিত না হওয়ার কারণে ব্যাংক থেকে টাকাটা কমানো হয়নি। এই কারণে নগদান বইয়ের জের এবং পাস বইয়ের জেরের ভিতরে পার্থক্য হতে পারে। তো এই পার্থক্য এখন আমার 13,000 টাকা যোগে যাবে না বিয়োগে যাবে সেটা আমরা বিবেচনা করি। তো খেয়াল করো, আমি যে চেকটা দিয়েছিলাম সেটা তো সঙ্গে সঙ্গে আমি নগদান থেকে কমিয়ে দিয়েছি, কিন্তু পাস বই কি কমিয়েছে? কমায়নি। আমি আগেই বলেছিলাম পাস বইকে ফলো করতে হবে। তো পাস বই কি করেছে? টাকাটা কমায়নি, কিন্তু নগদান বই কি করেছে? কমিয়ে দিয়েছে। তাহলে ভুল করেছে নগদান বই। নগদান বই যেহেতু কমিয়ে দিয়েছিল, সেটা এখন কি করবে? বাড়িয়ে দিবে, অর্থাৎ যোগ করবে। এই জন্য দেখো খ আমি লিখেছি চেক ইন ট্রানজিট 13,000 টাকা যোগের, এবং প্রথম কলামে বসিয়েছি। প্রথম কলামে এই জন্য বসিয়েছি যে সবগুলো যোগ আইটেম এখানে বসানোর পর একসঙ্গে যোগ করে দ্বিতীয় কলামে নেব। বিয়োগের ক্ষেত্রেও তাই, সবগুলো প্রথম কলামে বসাতে হয়, পরে সব একসঙ্গে যোগ করে দ্বিতীয় কলামে নিতে হয়। তো আসো আমরা গ নম্বর আইটেম দেখি, যেখানে বলা হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি জমা 8,500 টাকা। এই আইটেমটা হলো আমার একজন দেনাদার যার কাছে আমি টাকা পাই, অর্থাৎ আমি আমানতকারী টাকা পাই, আমার কাছে টাকাটা না দিয়ে সে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, যাকে বলা হয় দেনাদার কর্তৃক সরাসরি জমা। তা যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং আমি এটা জানি না, ফলে কি ঘটনা ঘটেছে? পাস বইয়ে টাকাটা বেড়েছে, যেহেতু ব্যাংকে জমা হয়েছে এবং ব্যাংক পাস বইয়ে টাকাটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি জানি না বলে আমি নগদান বইতে বাড়াইনি। তাহলে ফলে দুটো যে রেকর্ড মিল হলো। তো ঘটনা কি ঘটলো? আমরা পাস বইকে ফলো করব। পাস বই কি করেছে? টাকাটা বাড়িয়েছে। যেহেতু পাস বই বাড়িয়েছে, আমাকেও নগদান বইতে বাড়াতে হবে। এই জন্য দেখো বাড়ানো মানে যোগ, যোগে আমি ক নম্বর লিখেছি সরাসরি জমা 8,500 টাকা। ঘতে বলেছে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 37,000 টাকা। মানে হলো আমি একটা চেক নিজ হাতে নিয়ে ব্যাংকে জমা দিয়ে বলেছি এই চেকের টাকাটা আদায় করে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন। এটা বলে আমি আমার দোকানে চলে এসেছি, এসে আমি আমার নগদান বইতে 37,000 টাকা বাড়িয়ে দিয়েছি, কিন্তু ব্যাংক ওই চেকের টাকাটা আর আদায় করে আমার অ্যাকাউন্টে দিতে পারেনি, অর্থাৎ বাড়াতে পারেনি। তাহলে ঘটনা কি ঘটলো? পাস বইতে বাড়ানো হয়নি কিন্তু নগদান বইতে বাড়ানো হয়েছে। পাস বইতে বাড়ানো হয়নি কিন্তু নগদান বইতে বাড়ানো হয়েছে। তা আমরা ফলো করবো পাস বইকে, যেহেতু পাস বইতে বাড়ানো হয়নি, তো সেহেতু পাস বইকে ফলো করতে গেলে কি করতে হবে? নগদান বইতে বাড়ানো হয়েছিল, এখন কমিয়ে দেবো। এই জন্য দেখো ঘতে বলা হয়েছে অনাদায়ী চেক, যেটা বিয়োগে রাখা হয়েছে 37,000 টাকা। উমতে বলা হয়েছে ব্যাংক সুদ মঞ্জুর 6,000 টাকা।
উমো এবং চ দুটো একই ক্যাটাগরির আইটেম। সুদ ৬০০০ টাকা, মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে ৬০০০ টাকা বাড়িয়ে দিয়েছে। আবার এই চতে লভ্যাংশ আদায় ব্যাংক কর্তৃক, অর্থাৎ আমাদের কোনো বিনিয়োগকারীর কাছ থেকে লভ্যাংশ আমরা আমাদের ব্যাংক আদায় করে আমাদের অ্যাকাউন্টে জমা দিয়েছে, কিন্তু দুটো আইটেমের একটা আইটেমও আমরা না জানার কারণে নগদান বইতে বাড়াতে পারিনি। তাহলে ঘটনা ঘটেছে পাস বইতে বাড়ানো হয়েছে কিন্তু নগদান বইতে বাড়ানো হয়নি। তো যেহেতু পাস বইতে বাড়ানো হয়েছে, পাস বই কারেক্ট, পাস বইকে ফলো করব, তাহলে বাড়ায়নি কে? নগদান বই। তাহলে এখন নগদান বইয়ের সঙ্গে এটা বাড়াবো মানে কি? যোগ করব। এই যে উমতে ব্যাংক সুদ আমরা যোগ করেছি ৬০০০ টাকা, চতে লভ্যাংশ যোগ করেছি ১২০০০ টাকা। এবার তাহলে সবগুলো আইটেম চলে গেল। এবার বাকি থাকলো ছ তো আমরা কোথাও যোগ বিয়োগ বসাবো না, অটোমেটিক আমার এখানে ব্যালেন্স চলে আসবে। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করে দেখি, আসো। এখানে যোগে রয়েছে, যোগের সাইডে ৪টা আইটেম রয়েছে, যোগ করলে হয় ৩৯৫০০ টাকা। ১,৬০,০০০ টাকার সঙ্গে ৩৯৫০০ যোগ করলে হচ্ছে ১,৯৯,৫০০ টাকা। সেখান থেকে যদি আমি বিয়োগ ৩৭,০০০ টাকা বাদ দিই, তোমরা বিয়োগ করে দেখো ১,৬২,৫০০ টাকা থেকে যায়। অর্থাৎ আমি পাস বই অনুযায়ী যে ব্যাংক জমা উদ্বৃত্ত সেটা কিন্তু আমি অটোমেটিক পেয়ে গেছি। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখতে পেলে যে আমি নগদান বই অনুযায়ী শুরু করলাম ১,৬০,০০০ টাকা দিয়ে, ফিনিশিং এ পেলাম পাস বই অনুযায়ী ১,৬২,০০০ টাকা। অর্থাৎ একটা জেড নিয়ে শুরু করবো, পাবো অন্য জেড। ইভেন আমি যদি পাস বই অনুযায়ী শুরু করতাম তাহলে ফিনিশিং এ পেতাম নগদান বই অনুযায়ী ব্যালেন্স। অর্থাৎ যদি পাস বই অনুযায়ী ১,৬২,৫০০ দিয়ে শুরু করতাম, ফিনিশিং এ পেতাম নগদান বই অনুযায়ী ১,৬০,০০০ টাকা। সেক্ষেত্রেও তখন আমি নগদান বইকে প্রাধান্য দিতাম, যেহেতু ফিনিশিং এ আমি নগদান বই অনুযায়ী আমাকে বের করতে হতো। একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী কৌশলী হচ্ছে এটা। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, এবং আমার বইটা যদি তোমাদের কাছে থাকে, ইজি অ্যাকাউন্টিং বইটি, সেখানে তোমরা যে ৮টা পয়েন্ট আলোচনা করা হয়েছে গরমিলের কারণ, সেগুলো মনোযোগ দিয়ে পড়বে। আশা করি তোমাদের একক জের পদ্ধতি নিয়ে সমস্যা হবে না। এবার দ্বৈত জের নিয়ে একটু আলোচনা করে দিই, যেটা তোমরা দ্বিতীয় ভিডিওতে অবশ্য পাবে। সেটা হলো দ্বৈত জের সংশোধনের জন্য এরকম দুটো বিবরণী ছক কাটতে হবে, যার শুরুতে মনে করো একটা শুরুতে থাকবে এরকম নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত, আর একটা শুরুতে থাকবে পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। এবং দুটো বিবরণীতেই যোগ কিছু আইটেম হবে এবং বিয়োগ কিছু আইটেম হবে, এবং ফিনিশিং এ একটা জেড বেরোবে, যেটাকে বলা হবে সংশোধিত ব্যাংক উদ্বৃত্ত, মানে হলো প্রকৃতপক্ষে ব্যাংকে কত টাকা জমা আছে। তো দুটো বিবরণীর ছকে সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত যে টাকাটা বেরোবে একই টাকা বের হবে, যার কারণে নিশ্চিত হওয়া যাবে যে প্রকৃতপক্ষে ব্যাংকে আমার এই টাকাটাই জমা রয়েছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে দ্বৈতদের সংশোধনের কৌশল হলো, যে যতটুকু ভুল করেছে অথবা যে যতটুকু হিসাবভুক্ত করেনি, সে এখন ততটুকু সংশোধন করবে, ততটুকু হিসাবভুক্ত করলেই তাহলে নিচে সংশোধিত ব্যাংক জমা উদ্বৃত্তটা পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ট্রানজেকশনটার আলোকে একক জের সংশোধন পদ্ধতিটা নিজেরা প্র্যাকটিস করবা। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে বলবা, আমি আশা করি তোমাদের উত্তর দিব। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।